আমরা এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছি, রপ্তানি তো দূরের কথা। আমরা উৎপাদনই হয়তোবা আর কিছুদিন করতে পারবো না। যদি না ভাবুন তাহলে আমরা শেষ। আর যদি ভাবুন তাহলে আমরা বাংলাদেশ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় খামারি কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যে যেখান থেকেই আমাদের এই আজকের প্রতিবেদনটি দেখছেন, আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি মোহাম্মদ হেলাল উদ্দিন। এই মুহূর্তে আমি আছি আমার লেয়ার পোল্ট্রি খামারের মধ্যে। তো আজকে যে সমসাময়িক বিষয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো, যে ডিমের মূল্য নাই, প্রতিদিন লোকসান হচ্ছে। ব্রয়লারের মূল্য নাই, প্রতিদিন লোকসান হচ্ছে। আপনি মাংসাশী দুধের দাম বলেন, এখানেও প্রতিনিয়ত লোকসান হচ্ছে। তো এই কৃষি সেক্টরটা নিয়ে কৃষি সংক্রান্ত সকল বিষয়ে আজকে যে কথাগুলি বলবো, আশা রাখছি আপনারা পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে থাকবেন। তো আমরা প্রথমেই যে বিষয়টি কথা বলতে চাই, আমরা তো প্রতিনিয়ত প্রতিদিন আপনাদেরকে শুধু খালি সফলতার গল্প শোনাই এবং খামার কিভাবে করবেন, খামার ব্যবস্থাপনা কি করবেন, সকল বিষয়ে আপনাদেরকে অবহিত করি। কখনোই আপনাদেরকে নিরুৎসাহিত করি না। তো এবার যে অবস্থাটা আমাদের এই পোল্ট্রি খামারের মধ্যে চলমান রয়েছে, আপনাদেরকে নিরুৎসাহিত করা ছাড়া এখানে আর কোনো কিছু করার নেই। আপনি জানেন যে আজকে ২৫ তারিখ, আজকে যে ডিমের বাজারটা চলতেছে, ৭৩০ টাকা লাল ডিমের দাম এবং ৬২০ টাকা সাদা ডিমের দাম। তারপরেও ব্যাপারীবৃন্দ ডিম কিনে না। ব্রয়লারের বাজার বলেন যে ১১০ টাকা পাইকারি বাজার, তারপরেও ব্রয়লার মুরগি কাস্টমার কিনে না। আর ১ লিটার দুধের দাম ৫০ থেকে ৬০ টাকা, এরপরেও অ্যাভেলেবেল কাস্টমার মিলছে না। এই যে একটা অবস্থা, এখন পোল্ট্রি সেক্টর বলেন, মৎস্য সেক্টর বলেন, ডেইরি সেক্টর বলেন, সকল সেক্টরের মধ্যে যে বিরাজমান যে একটা অবস্থা চলতেছে, এই অবস্থা থেকে উত্তরণের পথটা আসলে কোথায়? এই উত্তরণের পথটা আসলে কার কাছে? আমরা অভিযোগটা কার কাছে দাখিল করব? বাজারের যে অবস্থাটা বর্তমানে চলতেছে, এই অবস্থা যদি চলমান থাকে, তাহলে এই প্রান্তিক খামারি যারা আছেন তারা সকলেই বিলীন হয়ে যাবেন। আর বিলীন হওয়ার পরে আপনারা হয়তোবা সোচ্চার হবেন যে এখান থেকে আমরা কিভাবে উত্তরণ পেতে পারি। হয়তোবা আপনারা আল্টিমেটাম দিবেন, সরকারের বিরুদ্ধে আপনারা বিভিন্ন র্যালি বা শোভাযাত্রা করবেন, মিছিল মিটিং করবেন, বিভিন্ন কিছু করবেন। এখন কেউ এটা নিয়ে সরব না, কেউ কথা বলতেছে না, সবাই নীরব দর্শকের ভূমিকা পালন করতেছে। খামারি এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ যারা আছেন, প্রত্যেকেই প্রত্যেকের স্থান থেকে দায় সারা অবস্থার মধ্যে আছেন। এখন একটু ভেবে দেখুন যে একটা ডিম যদি উৎপাদন করতে খামারির ৮ থেকে ৮.৫ টাকা খরচ হয়, এই ডিমটা আমরা বিক্রি করতেছি ৬ টাকা ২০ পয়সা। তাহলে এক পিস ডিম উৎপাদন করতে কয় টাকা লোকসান হচ্ছে? আর আমাদের যদি ৬-৭ হাজার মুরগি কারো যদি থাকে, তাহলে একটাবার ভেবে দেখুন তো যে এখানে প্রতিদিন লোকসানের পরিমাণটা কত? ব্রয়লারের বাজার বলেন যে ১ কেজি মাংস উৎপাদন করতে প্রকৃতপক্ষে খরচটা কত হয়? এখন আপনারা যদি এটা খাতা কলম নিয়ে যদি সকল কিছু হিসাব করেন, তাহলে এই জিনিসটা বের হয়ে আসবে যে ১ কেজি ব্রয়লার উৎপাদন করতে ন্যূনতম খরচ হয় ১৩০ থেকে ৩৫ টাকা। আপনার বাচ্চা ফ্রিতে পাইলেন, বাচ্চা ফ্রি পাইলেও তো ঔষধ আপনার লাগতেছে, ভ্যাকসিন আপনার লাগতেছে, খাদ্য লাগতেছে, এখানে লেবার লাগতেছে, সকল কিছু লাগতেছে। খরচ তো ভাই কম না। আর দামের বাচ্চা থাকুক, বাজারটা যদি ভালো থাকে তাহলে হয়তোবা এখান থেকে লাভ পাওয়া যায়। আর আমরা প্রচলিত নিয়মে বিগত দিনে আমরা দেখছি যে গবাদি পশুগুলি যে লালন পালন হইতো, এগুলা এলাকার যে সমস্ত ঘাস বা খড়কুটা বলেন, এগুলো খেয়ে তারা দুধ দিত। ওই যুগ তো শেষ, এখন নতুন যুগের প্রাদুর্ভাব। এখন ডেইরি ক্যাটেল ফিড ছাড়া দুধ উৎপাদিত হয় না, উন্নত জাতের ঘাস ছাড়া দুধ উৎপাদিত হয় না, লেবার ছাড়া কাজ চলে না। এখন ভাবার বিষয় হলো, এই যে এত টাকা এখানে ইনভেস্ট করার পরে লেবার খরচ যাবতীয় যা কিছু আছে সকল কিছু করার পরে যদি আমাদেরকে প্রতিদিন লোকসান গুনতে হয়, তাহলে কষ্টটা আসলে কতটুকু পাওয়ার কথা? যে জিনিস আপনাকে লাভ দিবে তার প্রতি আপনার আদর থাকে, কদর থাকে।
আর যে জিনিস থেকে আপনি লাভবান না, এখানে আপনি আদরও করবেন না, কদরও করবেন না। এই যে পোল্ট্রি সেক্টর বলেন আর ডেইরি সেক্টর বলেন, তাদের আদরের জায়গাটা কোন জায়গায়? আমরা মানি বা মেনে নিলাম যে এগুলির দাম বছরের সকল সময় ভালো থাকে না, কিছু সময় খারাপ থাকে। আমরা তো বিগত দিনে অনেক সরকার দেখলাম, যে আওয়ামী লীগ সরকার দেখলাম, বিএনপি সরকার দেখলাম, এইরকম বাজার ব্যবস্থা তো কখনো ছিল না। আপনারা যারা দায়িত্বশীল বিন্দু আছেন, আপনারা সাধারণ মানুষকে কম মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিস খাওয়াতে চান, এটা আমরাও চাই। আমরাও কম মূল্যে দিতে চাই। এখন আমরা কিভাবে কম মূল্যে উৎপাদন করতে পারবো সেই ব্যবস্থাটা তো আপনাদের করা লাগবে। আর যদি সেই ব্যবস্থা না করেন তাহলে তো আমরা কম মূল্যে দিতে পারবো না। আর কম মূল্য দেওয়ার পরেও যখন আমরা দিতেই থাকবো তখন আস্তে, আস্তে তো আমরা বিলীন হয়ে যাব ভাই। আমরা যদি বিলীন হয়ে যাই তাহলে দেখবেন যে আমরা কারো না কারো উপরে নির্ভরশীল হইতেছি। তখন চড়া মূল্যে আমাদেরকে এগুলো ক্রয় করতে হবে। এজন্য আমরা যে বাঙালি জাতি, আমরা কথার কথা একটা কথা বলে থাকি যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই। আসলে এই উৎপাদিত জিনিসগুলি তো আমাদের হাতে এখন আছে, বাংলাদেশের চাহিদা আমরা পূরণ করতে পারতেছি, এই জন্য আমাদের মূল্য না, উৎপাদিত পণ্যের মূল্য নাই। আপনি জানেন যে উন্নত বিশ্বে সবচাইতে সম্মানিত ব্যক্তি হলো শিক্ষক এবং কৃষক, তাদেরকে ওইভাবে তারা মূল্যায়ন করে। আর বাংলাদেশের বেলায় কি দেখেন যে একজন শিক্ষকের কি প্রকৃতপক্ষে মূল্য আছে, একজন কৃষকের কি মূল্য আছে? তারা মূল্যহীন। আরে ভাই, একটা দেশের ৮০% যদি কৃষক থাকে আর এই কৃষকের উৎপাদিত পণ্য দিয়ে যদি এই দেশটা চলে তাহলে তো কৃষক এই বাংলাদেশের প্রাণ। আর কৃষক যদি বাংলাদেশের প্রাণই হয়ে থাকে তাহলে তাদের মূল্যায়নটা ওইভাবে হওয়া উচিত ছিল না। আপনারা খাদ্যের দাম কমায় দেন, ঔষধের দাম কমায় দেন, বিদ্যুতের দাম কমায় দেন, জ্বালানি তেলের দাম কমায় দেন। সকল কিছু আপনারা যদি কমে দেন তাহলে আমাদের পণ্যগুলি আমরা কম মূল্যে দিতে পারবো। আজকে আমরা কি দেখতে পারতেছি যে ডিমের বাজারে ভোক্তা অধিকার হানা দিচ্ছে। ডিমের দোকানে ভোক্তা অধিকার হানা দিচ্ছে। মাংসের বাজারে ব্রয়লার মুরগির দোকানে ভোক্তা অধিকার হানা দিচ্ছে। কেন ভাই? আপনাদের হানাটা তো দেওয়া দরকার ছিল যে কি, কি র মেটেরিয়ালস দিয়ে এই জিনিসগুলি উৎপাদিত হয় ওইখানে হানা দেওয়া দরকার ছিল। ওইখানে হানা না দিয়ে আপনারা আমাদের উপরে চোখ রাঙাচ্ছেন। রাঙান, কয়দিন রাঙাবেন? আপনারা চোখ রাঙাতে, রাঙাতে একসময় দেখবেন প্রান্তিক খামারি বিলীন হয়ে যাবে। যখন আমরা অন্যের উপর আমদানি নির্ভরশীল হয়ে যাব তখন ঠিকই বুঝতে পারবেন যে বাংলাদেশের যে কৃষক বাংলাদেশের জন্য কতটুকু প্রয়োজনীয় ছিল। দাঁত এখন আমাদের মুখে আছে এই জন্য আমরা তার সঠিক মূল্যায়ন করি না। যেদিন আমাদের মুখে দাঁত না থাকবে তখন কিন্তু অবশ্যই আমরা দাঁতের মূল্যায়ন করব। আমাদের দেশের যে কোম্পানিগুলি আছে, প্রতিষ্ঠিত কোম্পানিগুলি, তারা হয়তোবা টিকে থাকবে। কেন টিকে থাকবে? এই কোম্পানিগুলির মধ্যে আপনি দেখবেন সিপি, নারিশ, প্যারাগন, নিউ হোপ, ডায়মন্ড, এই যে কোয়ালিটির যে কোম্পানিগুলি আছে তারা হয়তোবা টিকে থাকবে। তারা কিভাবে টিকে থাকবে আপনি দেখুন যে ব্রয়লারের বাচ্চার দাম আজকে হয়তোবা ১২ থেকে ১৫ টাকা। গত রমজানের আগে এই বাচ্চাগুলির দাম ছিল সর্বোচ্চ ১১৫ টাকা। এই যে ১১৫ টাকা পিস যে বাচ্চাগুলি বিক্রি করলো, যদি কোনো কোম্পানি আরো ১ মাস বাচ্চা যদি ফ্রিও দেয় তাহলেও তো তাদের কোনো লস হবে না। তাহলে আমরা যে লেয়ার মুরগির বাচ্চাগুলি নিলাম, যে ৫৫ থেকে ৮০ টাকার মধ্যে আমরা বাচ্চাগুলি নিছি, আজকে হয়তোবা ৩০ থেকে ৩৫ টাকা। তারা যদি ৬ মাস আরো লস দেয় তারপরেও তাদের কোনো ক্ষতি হবে না। আর নিশ্চয়ই জানেন যে তারা ব্রয়লার কন্ট্রাক্ট ফার্মিং এর সাথেও তারা জড়িত। কারণ হলো তারা কেন পারতেছে এই বাজারের মধ্যে, তারা কেন টিকতে পারতেছে? যে তাদের উৎপাদন খরচ কম। তাদের হাতের সবকিছু, যে ফিড গুলিও তাদের তৈরি, মেডিসিন গুলিও তাদের ইম্পোর্ট করা। তারা বাংলাদেশের উৎপাদিত ঔষধ খুব কমই ব্যবহার করে থাকে। এইজন্য যদি টিকে তো তারাই টিকবে। আর সিন্ডিকেটের কবলের মধ্যে যে পোল্ট্রি সেক্টরটা আছে, এই সিন্ডিকেটটা কারা করতেছে? হয়তোবা এই প্রান্তিক খামারিগুলিকে মাঠ পর্যায় থেকে সরিয়ে দেওয়ার জন্য কোনো না কোনো একটা চক্র হয়তোবা এই সিন্ডিকেটগুলি করতেছে। তো সরকারের উচ্চ মহলের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ যারা আছেন, আপনারাও এই বিষয়টা একটু নজর নেবেন।
দেখবেন যে এই সমস্ত সিন্ডিকেটের সাথে কারা জড়িত। এই সমস্ত সিন্ডিকেটগুলি যদি তাদেরকে ভেঙে দিতে পারতেন, তাহলে আমাদের দেশের এই প্রান্তিক খামারিগুলো টিকে থাকতে পারত। নতুবা খামারই টিকবে না। আজকে দেখুন এই সমস্ত কোম্পানিগুলি তারা ব্রয়লার উৎপাদন করতেছে, তারা লেয়ার পুলেট মুরগি উৎপাদন করতেছে, তারা বাচ্চা উৎপাদন করতেছে, তারা ফিড উৎপাদন করতেছে এবং কমার্শিয়াল ভাবে প্রত্যেকটা কোম্পানি লেয়ার মুরগি লালন পালনের সাথে জড়িত। বাংলাদেশের এরকম কোনো অঞ্চল নাই যে এখানে নাই। আপনি চট্টগ্রাম বলেন, খুলনা বলেন, রাজশাহী বলেন, সিলেট বলেন, যশোহর বলেন, গাজীপুর বলেন, প্রতিষ্ঠিত কোম্পানিগুলির কমার্শিয়াল শেড নাই। এই যে কমতির বাজার, এরপরেও দেখবেন যে দিন দিন তারা আরো বাড়াইতেছে তাদের পরিধি, আরো বৃদ্ধি করতেছে। তাদের যদি লোকসান হইতো তাহলে কি তাদের খামারগুলি এত বাড়াইতে পারতো? তারা খুব সহজেই খুব কম সুদে লোন পেয়ে থাকে। আর আমাদের দেশের যে প্রান্তিক খামারিগুলি আছে আপনি জানেন যে তারা কত চড়া মূল্যে লোন নিয়ে থাকে। যে কৃষি ব্যাংক বলেন, অগ্রণী ব্যাংক বলেন, তাদেরকেও যে 22 থেকে 24% উপরে সুদ দিতে হয় একজন কৃষককে। আর ব্র্যাক বলেন, আশা বলেন, এই সমস্ত এনজিও তো অনেক পরিমাণ সুদ নেয়। সকল দিক মিলে প্রান্তিক খামারি আজ বিলীনের মুখে। যদি তাদেরকে রক্ষা করতে চান অবশ্যই তাদের দিকে একটু সুনজর দিবেন। একটা জিনিস আপনি দেখছেন, একটু ব্যবধান করে দেখেন যে বাংলাদেশে উৎপাদিত একমাত্র কৃষকের পণ্য ছাড়া অন্য কোনো জিনিসের দাম কমে না। যেমন গার্মেন্টস শিল্প বলেন, লৌহ শিল্প বলেন, যাবতীয় যা কিছু আছে একমাত্র এগ্রো ছাড়া সকল জিনিসের দাম ধাপে ধাপে আস্তে আস্তে উঠতে থাকে। আর কেবল আমাদের দেশে ব্যতিক্রম একটা জিনিস যে দাম উৎপাদন থেকে আস্তে 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 কমতে থাকে আর খামারিরা লোকসান গুনতে হচ্ছে। কেউ না কেউ তো আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে উৎপাদিত পণ্য দিয়ে। আপনি উদাহরণস্বরূপ আপনি দেখুন বাজারে যে খাদ্যদ্রব্য ছাড়া কোন জিনিসটার দাম কম আছে। মানুষের বাঁচার জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এই ৪টা জিনিস একান্ত দরকার। একান্ত দরকারের মধ্যে আপনার অন্য যেটাকে বলা হয় এর আশপাশে যে সমস্ত দ্রব্যগুলি আছে দাম একটু কম। আর কোন জিনিসটা আপনার দাম কম পাবেন? চিকিৎসা নেবেন আপনি, ওখানে কি আপনি ছাড় পাবেন? বস্ত্র কিনবেন, এটা কি আপনি ছাড় পাবেন? বাসস্থানের জন্য যে সমস্ত প্রয়োজনীয় জিনিস আছে এগুলোর জন্য কি আপনি ছাড় পাবেন? এইগুলির দাম তো হু, হু করে প্রতিদিন বাড়তেছে। সেই অনুপাতে তো আমরা যারা খামারি আছি আমাদের উৎপাদিত পণ্যের মূল্য তো এইভাবে বাড়তেছে না। আর এইভাবে যদি আমাদের বাড়ারও প্রয়োজন নাই। আমরা চাই যে আমরা যারা খামারিবৃন্দ আছে আমাদেরকে নির্ধারিত একটা রেট আপনারা দিবেন যে খাদ্যের দাম এরকম থাকবে, ঔষধের দাম এরকম থাকবে, ভ্যাকসিনের দাম এমন থাকবে এবং উৎপাদিত ডিমের মূল্য বাজার এরকম থাকবে এবং মাংসের বাজারটা এরকম থাকবে, দুধের বাজারটা এরকম থাকবে। যখন আপনারা এটা একটা লিমিট করে দিবেন আমাদের লাভের পরিমাণ কম হোক। একটা ডিম থেকে উৎপাদনের পরে প্রয়োজনে আমাদের 50 পয়সা লাভ হোক। তারপরেও কোনো সমস্যা নেই, আমরা টিকে থাকতে পারবো। দুধ থেকে যদি ১ লিটার দুধ উৎপাদন করে যদি ২০ টাকা লাভ করতে পারি তাহলে আমরা এখানে টিকে থাকতে পারবো। ব্রয়লার মুরগি বলেন, ১ কেজি মুরগি থেকে যদি আমরা ২০ থেকে ৩০ টাকা যদি এখান থেকে লাভ করতে পারতাম তাহলে হয়তোবা আমরা টিকে থাকতে পারতাম। প্রিয় খামারিবৃন্দ এবং দায়িত্বশীলবৃন্দ আপনারা যারা আছেন দেখতেছেন এই ভিডিওটা, আপনাদের চোখের সামনে যদি পড়ে যে বাংলাদেশের খামারিদের অবস্থা একটু নিরূপণ করে দেখুন যে খামারিদের কি অবস্থা। কত সংখ্যক পোল্ট্রি খামার এই বাংলাদেশের মধ্যে ছিল এবং কত সংখ্যক লোক এই পোল্ট্রি খামারের মধ্যে জীবিকা নির্বাহ করত। আজকে অনেক জায়গায় অনেকভাবে দেখবেন পোল্ট্রি খামার বিলীন হয়ে যাচ্ছে, ডেইরি খামার বিলীন হয়ে যাচ্ছে। কেন? যদি তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাইতো তাহলে এই খামারগুলি উত্তরোত্তর বৃদ্ধি পেত। আর বৃদ্ধি পাওয়ার পরে আমাদের সারা বাংলাদেশের চাহিদা মেটানোর পরে হয়তোবা বহির্বিশ্বের অন্য কোনো দেশে আমাদের দেশ থেকে এই সমস্ত জিনিসগুলি হয়তোবা রপ্তানি করা যেতে পারত। এখন আমরা এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছি যে রপ্তানি তো দূরের কথা, আমরা উৎপাদনই হয়তোবা আর কিছুদিন করতে পারবো না। তো প্রিয় খামারিবৃন্দ,
এবং দায়িত্বশীলবৃন্দ এবং সরকারের বিভিন্ন মহলের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ যারা আছেন, প্রাণী সম্পদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ যারা আছেন, আপনারা এই জিনিসগুলি নিয়ে একটু গভীরভাবে ভাবুন। যদি না ভাবুন তাহলে আমরা শেষ। আর যদি ভাবুন তাহলে আমরা বাংলাদেশ। হয়তোবা আমরা থাকবো, নয়তোবা আমরা বিদায় নেব। এটার সম্পূর্ণ দায়ভার আপনাদের উপরে ন্যস্ত হলো। আপনারা যদি সজাগ দৃষ্টি দেন তাহলে এই দেশের প্রান্তিক খামারিবৃন্দ হয়তোবা টিকবে। আর যদি উদাসীনতার পরিচয় দেন তাহলে আমরা হয়তোবা বিলীন হয়ে যাব। তো প্রিয় খামারিবৃন্দ, দীর্ঘ একটা সময় কথাবার্তা বললাম। পুরো আয়োজন জুড়েই আমাদের সাথে ছিলেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।